প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। সোমবার 29 জুন ত্রয়োদশ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তো তার পুরো বক্তব্য পুরো সংসদ মুগ্ধ হয়ে শুনেছে। আর সংসদ নেতার বক্তব্য বলে কথা শুনতেই হবে, প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। সেটি গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্বপূর্ণ। যদি দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়, তার কোনো নির্দিষ্ট পয়েন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়, তাহলে তো নিশ্চয়ই সেটি দরকারি, সেটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আর বক্তব্যের কোনো জায়গায় তিনি যদি প্রাইম মিনিস্টারিয়াল ব্লান্ডার ঘটান, অর্থাৎ দেশের স্বার্থবিরোধী কোনো বক্তব্য, কোনো ভ্রান্ত তথ্য, এইসব বিরোধী দলকে ধরতে হবে, সেগুলো নিয়ে পরে আলোচনা করতে হবে। তাই সংসদ নেতা কিংবা প্রধানমন্ত্রীর বক্তব্য বরাবরই গুরুত্বপূর্ণ, আর বিশেষভাবে প্রস্তাবিত বাজেটের উপর। তাই পুরো সংসদ মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনছিল। গতকাল কি সোমবার ছিল, তো সেখানে তার এই গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্যে প্রণিধানযোগ্য একটি অংশ নিয়ে আমি কথা বলবো এই এপিসোডে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে এই পয়েন্টটি। প্রিয় দর্শক শ্রোতা, আমি খুব উৎফুল্ল হয়ে উচ্ছ্বাসের সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই পয়েন্টটি। বাট এই পয়েন্টটির উপর প্রধানমন্ত্রীর নিজ দল বিএনপির সংসদ সদস্যরা সন্তুষ্ট হতে পেরেছিলেন কিনা আমি জানি না। আসলে তারা হতাশ হয়েছেন, আমি নিশ্চিত এই বিষয়ে। আর যখন আমি পয়েন্টটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারাও আমার সঙ্গে একমত না হয়ে পারবেন না, আমি এই বিষয়ে নিশ্চিত। তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনারা বিষয়টি নিয়ে কী ভাবছেন। আগাম দাওয়াত দিয়ে রাখলাম, কারণ এই বিষয়ে ব্যাপক আলোচনার প্রয়োজন আছে সব পর্যায়ে। সংসদের বাইরে আলোচনার দরকার আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে তার মূল বক্তব্যে যাওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করব এই ছোট্ট ক্লিপটি আমার সঙ্গে একটু দেখে নেবার জন্যে। দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি, তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। একটি ছোট্ট ক্লিপ, বাট বিশাল তাৎপর্যপূর্ণ এই ক্লিপটি। গত বহুদিন থেকে দেখছি, সেই 17 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ বিএনপি ক্ষমতা নেয়ার পর থেকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনও দেখেছি, দ্বিতীয় অধিবেশনে মনে হচ্ছে যেন বেগ পেয়েছে, মোমেন্টাম অর্জন করেছে এই আলোচনা। আর সেটি হলো সরকারি দলের এমপিদের, শুধু এমপিদের না, বিএনপির মহাসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী, এমন কেউ নেই। এমনকি যারা এখন নব্য বিএনপি সেজেছে, আলট্রা ন্যাশনালিস্ট সেজেছে, তারেক রহমানের চাইতে বড় জাতীয়তাবাদী, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ। তো এরা সবাই মিলে একটি বয়ানি দাঁড় করাচ্ছিল সেই 17 ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ড। মুক্তিযুদ্ধের চেতনা, 71 বিরোধিতা, 71-এর পক্ষের এবং বিপক্ষের শক্তি। তো কখনো কখনো আমার নিজের এই বিভ্রাট ঘটেছে যে আমি কি আওয়ামী লীগের কোনো সংসদ দেখছি, আমি কি শেখ হাসিনার বক্তব্য শুনছি, কিংবা তার লেসপেন্সারদের। আমার নিজের এই বিভ্রাট ঘটেছে, বিশ্বাস করুন। পরক্ষণে আমার ভুল ভেঙেছে যে না, শেখ হাসিনা তো এখন নেই। শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, কারণ শেখ হাসিনা মহান পবিত্র মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে খেলছিলেন। তো আমরা সেই ফাঁকিটি ধরে ফেলেছিলাম, আমাদের সহ্যের বাইরে গিয়েছিল সব কিছু। তখন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। এদেশের কোটি কোটি ছাত্র জনতা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন। তাই আমার পরক্ষণে ভুল ভাঙে এবং আমি বুঝতে পারি যে না, এইটি বিএনপি এখন সরকারে আছে, নতুন সরকার, তারেক রহমান এই সরকারের প্রধানমন্ত্রী।
তো দেশের মানুষের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙেই যাচ্ছিল। সব মহলে এই আলোচনা হচ্ছিল, হাটে মাঠে বাজারে অফিসে অনেকেই আলোচনা করছিলেন যে জাতীয় সংসদের প্রতিটি মিনিট আমাদের কষ্ট করছে 3.25 লক্ষ টাকা। এই গরিব দেশে 1 ঘন্টায় কষ্ট করছে 1 কোটি, প্রায় 1.5 কোটি টাকার মতো প্রতি ঘন্টায় কষ্ট করছে সেটি সংসদ পরিচালনা ব্যয়। তো এই এক্সপেন্সিভ কার্যকলাপে, এই এক্সপেন্সিভ কর্মদিবসগুলোতে নিশ্চয়ই আমরা কেউ বিএনপির এমপিদের কাছে, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থের কাছে, কিংবা অন্য কোনো আল্ট্রান্যাশনালিস্ট লোকের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে চাইনি। আমরা কেউ তাদের চাইতে মুক্তিযুদ্ধের ইতিহাস কম জানি না। এই দেশের একটি বাচ্চাও মুক্তিযুদ্ধের ইতিহাস জানে, তাই তাদের কাছ থেকে এই ইতিহাস আমরা আর শুনতে চাইনি। আর বিশেষভাবে যখন আমরা বুঝতে পেরেছিলাম যে এইটি করছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে, অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন অ্যাগেইনস্ট দ্য অপোজিশন, প্রধান বিরোধী দলের বিরুদ্ধে এটি তাদের অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন ছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসাবে বিএনপির সংসদ সদস্যরা প্রতিদিন এই বয়ান দাঁড় করাচ্ছিলেন, জামায়াত কখন কিভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা কতটা খারাপ, বিপরীতে বিএনপি মুক্তিযুদ্ধকে কতটা ধারণ করে, মুক্তিযোদ্ধাদের পক্ষে কতটা দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধের চেতনাকে কতটা আফল করে। তো এখন এই যখন পরিস্থিতি, তখনই গতকাল বোমাটি ফাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটি আপনারা ক্লিপে দেখেছেন। তো সেখানে আমি রিপিট করছি ক্লিপের বক্তব্যটি হুবহু, না করে পারছি না। দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি, তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলি। প্রিয় দর্শক শ্রোতা, একটি ছোট গল্পের মতো, ছোট গল্প নাম থেকে বোঝা যায়, শর্ট স্টোরি, সংক্ষিপ্ত থাকে, ছোট থাকে। ছোট গল্প, একটি সুলিখিত ছোট গল্প পড়া শেষ হয়ে যায়, পাঠ শেষ হয়ে যায়, কিন্তু সেইটির রেশ রয়ে যায় বহুদিন ধরে, দীর্ঘকাল ধরে পাঠকের মনে। ঠিক জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী গতকাল একটি সুলিখিত ছোট গল্প পাঠ করলেন তার এই সংক্ষিপ্ত বার্তার মধ্য দিয়ে। আর এভাবেই তিনি বিএনপি দলীয় সংসদ সদস্যদের হৃদয় ভেঙে খান খান করে দিলেন। কারণ এই একটি অস্ত্রই তাদের কাছে ছিল। দুঃখজনক এবং তেত সত্যি, এমপিদের বেশিরভাগ অর্ধশিক্ষিত। হ্যাঁ, আমি তাদের অর্ধশিক্ষিতই বলবো। কারো কারো MA পাস ডিগ্রিটি থাকতে পারে, বাই ডেফিনিশন দে আর এডুকেটেড, বাট ইন রিয়েলিটি দে আর নট। কারণ তাদের বক্তব্য, তাদের কথাবার্তা, তাদের আক্রমণ কিংবা প্রতি আক্রমণের ধরন কোনো শিক্ষিত লোকের সঙ্গে যায় না, যেতে পারে না। তাই আমি বলছি তারা অর্ধশিক্ষিত, অনেকেই, সবাই না। কারণ এখন অশিক্ষিত কেউ নেই। বাংলাদেশে ব্যাচেলার ডিগ্রির কম কারো নেই। এখন লেখাপড়ার এতটাই উন্নতি হয়েছে যে ভিক্ষুকের বোধহয় ব্যাচেলার ডিগ্রি আছে। তাই অশিক্ষিত বলা যাবে না, অর্ধশিক্ষিত, অর্থাৎ সার্টিফিকেট অর্জন করেছেন, সার্টিফিকেট অনুযায়ী তাদের জ্ঞান অর্জন হয়নি। কোন পরিবেশে কখন কোন কথা বলবেন, কাউন্টার কিভাবে করতে হবে, যুক্তি দিয়ে কাউন্টার করতে হয়, সেটি তারা ভুলে গেছেন। তো সেই জন্য বলছি অর্ধশিক্ষিত। এই অর্ধশিক্ষিত এমপিদের এই অত্যাচারে প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই ভিতরে ভিতরে বিধ্বস্ত হচ্ছিলেন, ডেভাস্টেটেড ফিল করছিলেন তিনি দিনের পর দিন। আর তারই বহিঃপ্রকাশ গতকাল তার এই বক্তব্যে ফুটে উঠেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখছি যে আমরা বারবার অতীতে ফিরে যাচ্ছি। কিন্তু তিনি শেষ কথাটি বলেছিলেন, প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলি। এখানে রয়েছে তার দলের এমপিদের জন্য বিরাট মেসেজ, যদি তারা সেই মেসেজ পড়তে পারে, যদি তাদের সেই যোগ্যতা হয় বা থাকে। আই ডাউট ইট। আমার সন্দেহ হচ্ছে তারা এখনও প্রধানমন্ত্রী কি চাইছেন সে কথা বুঝতে পেরেছেন কিনা। আই স্ট্রংলি ডাউট ইট। সো প্রিয় দর্শক শ্রোতা, আমি এদের দোষী বা কী দেব? এদের চালান কোথায়? এদের চালান তো নেই। ব্যবসা করতে গেলে চালান লাগে, পুঁজি লাগে। সংসদে যোগ্যতার সঙ্গে প্রতিপক্ষের যুক্তিকে ফেরাতে হলে, কাউন্টার করতে হলে যোগ্যতার দরকার হয়, লেখাপড়া করবার দরকার হয়, তথ্য উপাত্ত রাখতে হয় নিজের কাছে, রিসার্চ করতে হয়। তো এইসব বিষয়গুলো থাকতে হবে। তো কেতাবে আছে, লাভ কি? এমপিদের মধ্যে তো নেই।
তাই তারা আলোচনার জন্য কোনো পয়েন্টই পাচ্ছিলেন না খুঁজে। খুব কম এমপি যোগ্যতার সঙ্গে, সরকার দলীয় এমপিদের কথা বলছি, খুব কম এমপি যোগ্যতার সঙ্গে বাজেট নিয়ে কথা বলতে পেরেছেন। কেউ কেউ বাজেটের প্রশংসা করেছেন বুঝে কিংবা না বুঝে, আর কেউ কেউ বাজেট কমপ্লিটলি এড়িয়ে গেছেন, অন্য বিষয়ে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর প্রয়াত মা বাবা নিয়ে কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে খুশি করবার চেষ্টা করেছেন। কিন্তু তারা বুঝতে পারেননি প্রধানমন্ত্রী বিরক্ত হচ্ছিলেন, প্রধানমন্ত্রী এই পা চাটাদের, এই চাটার দলের এমপিদের আর পছন্দ করছেন না। সেটি তিনি গতকাল পরিষ্কার করে দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু অবাক হইনি। আমরা যারা সংসদ কার্য বিবরণী লক্ষ্য করছিলাম, খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, বিশ্লেষণ করছিলাম, আমরা বুঝতে পেরেছিলাম যে এই বেচারাদের ৭১ কার্ড ছাড়া আর কোনো কার্ড নেই খেলবার জন্যে। তাই তারা হাসিনার অনুকরণে ৭১ কার্ড খেলে চলছিলেন বিরতিহীনভাবে, নিরন্তর। তো প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই মনের থেকে। কারণ তিনি তার দলের সম্মান রক্ষা করেননি, শুধু সংসদকে বাঁচিয়ে দিয়েছেন, আমাদের এই মূল্যবান কর্মঘণ্টার সময়গুলোকে বাঁচিয়ে দিয়েছেন। রাষ্ট্রের এই কোটি কোটি টাকা ব্যয় করে আমাদের আর সেই অযোগ্য, অর্ধশিক্ষিত, অথর্ব, অকর্মণ্য এমপিদের এই বকওয়াজ, এই বাজে কথা, এই ভুয়া মুক্তিযুদ্ধের বর্ণনা, হ্যাঁ মুক্তিযুদ্ধ ভুয়া না, আমাকে কেউ ভুল বুঝবেন না, তাদের এই বয়ান ভুয়া, এই ভুয়া বয়ান আমাদের আর শুনতে হবে না আশা করছি। জানি না তারা এখনও সেটি চালিয়ে যাবেন কিনা, আর চালিয়ে গেলে প্রধানমন্ত্রী কি করবেন সেটি আমরা দেখবার অপেক্ষায় আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর বক্তব্যের সেই নির্দিষ্ট পয়েন্টের উপর, যেটি আমি শুরুতেই বলছিলাম। প্রধানমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ কথা সেখানে বলেছেন, বাজেট বিষয়ক, অর্থনীতি বিষয়ক অনেক আলোচনা সেখানে ছিল, সেগুলো নিয়েও ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কিন্তু সেগুলো নিয়ে কথা বলবার লোকের অভাব হবে না আমি বিশ্বাস করি। কিন্তু এই পয়েন্টটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমার মন ভরে গেছে, এবং আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রী কতটা বিরক্ত ছিলেন তার দলের এই অর্ধশিক্ষিত, অথর্ব, অকর্মণ্য এমপিদের এই বাজে বক্তব্যে, যা তারা দীর্ঘদিন ধরে দিয়ে এসছেন। তারা কার্যত বিরোধী দলের উপর সাঁড়াশি আক্রমণ চালাচ্ছিলেন এই মুক্তিযুদ্ধ ইস্যুতে। সো আমরা এটি আর নিচ্ছি না, এটি আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। প্রধানমন্ত্রী যেমনটি করেছেন আমরাও প্রত্যাখ্যান করলাম, এবং আমরাও দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই মূল্যবান সময় তারা নষ্ট করেছেন।